বাজে বকো না বিভা। তোমরা আমার পরিবার। পরিবারের জন্য আমি খরচ করব কি করব না সেটা তোমার থেকে শুনতে হবে? টাকা বেশি হলে উড়িয়ে দাও, আমাকে টাকা দেখিও না। বিভা উত্তর দিল না। হামিমের দিকে ফিরলে হাতের কবজিতে টান পড়ল। মাহাথির রাগ যন্ত্রণা সামলাতে না পেরে বলল, সমস্যা কি তোমার? আমাকে ইগনোর করো কেন ওইভাবে? কথা বললে উত্তর দাও না, আমি কিছু বললে করো না। কি হয়েছে? আমার ভালো লাগে না মাহাব। কি ভালো লাগে না? আর কে মাহাব? আমি মাহাতির। মাহাতির বলো। বিভা যেন মাহাথিরের পুরো কথা শুনলই না। সে নিজের মতো উত্তর দিল, আপনার সাথে কথা বলতে ভালো লাগে না, মন টানে না, তাই বলি না। এতে তো আপনার খুশি হবার কথা, তাই না? এমন রাগ করছেন কেন? মাহাথির ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। তার শ্বাসের শব্দ শুনে মনে হচ্ছে এখনই কাউকে ছোবল মারবে। মাহাথির এগিয়ে বিভার দুই বাহু ধরল, টেনে আনলো নিজের কাছে। প্রতিশোধ নিচ্ছ তাই না? আমি খারাপ ব্যবহার করছি এতদিন যাবৎ, তার প্রতিশোধ নিচ্ছ? না, প্রতিশোধ আমার স্বভাবে নেই, তা আপনি খুব ভালো করেই জানেন। কেন করছো এমন বিভা? শাস্তি তো দিচ্ছ। আমি গত 8 মাস ধরে তোমাকে কষ্ট দিয়েছি, তুমিও বুঝি 8 মাস ধরে আমাকে শাস্তি দেবে? কথা বলবে না, রাগ দেখাবে? মাহাথিরের কণ্ঠটা করুণ শোনালো। বিভা অবাক হয়ে দেখলো তার স্বামীকে। এটা সত্যিই তার গম্ভীর স্বামী? ঠোঁট বেঁকিয়ে হাসলো বিভা। আপনি এখনো মানসিকভাবে ভীষণ ছোট মাহাথির। আপনি আমাকে 8 মাস কষ্ট দিয়েছেন বলে আমিও দিব? এটা নিতান্তই হাস্যকর কথা। আচ্ছা, আপনি না কোচিংয়ে ম্যাথের টিচার? তাই বুঝি সম্পর্কে ম্যাথ ঢুকাতে চাইছেন? 8 মাস যোগ বিয়োগ করে হিসাব মেলাতে চাইছেন? অঙ্ক দিয়ে সম্পর্ক হয় না। সম্পর্কে লাগে মায়া, যত্ন, ভালোবাসা, যার একটিও আমাদের মধ্যে নেই। মাহাথির বিভার এমন কথায় এমন ব্যবহারে আশ্চর্যের সর্বোচ্চ উচ্চতায় উঠে গেল। বিভার এমন ব্যবহার তার হজম হলো না। তার আশাগুলো যেন ভেঙে গুড়িয়ে গেল। সে নিজ থেকে কথা বলে এমন ব্যবহার পেল। হাতে ফোন ছিল তার। রাগ নিয়ন্ত্রণে আনতে না পেরে নিজের ফোন ছুঁড়ে মারল দেওয়ালে। এরপর হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ এমন আওয়াজে ছিটকে উঠল হামিম। তাকিতুকি করতে লাগলো বুঝতে যে কিসের শব্দ। বিভা এগিয়ে গিয়ে বলল, কিছু হয়নি ভাই, তুমি খেলো। এই দেখো কি সুন্দর হাতি। বারান্দায় দাঁড়িয়ে রাতের শহর দেখছে শ্রুতি। দেখার মতো তেমন কিছুই নেই। নিচে বাগান, বড় বড় গাছ, তাছাড়া তেমন কিছু নেই। ছাদে গেলে অবশ্য দেখা যায় দূরের রাস্তাঘাট, তবে ইচ্ছে করছে না, এখন ছাদে যাওয়ার মানে হয় না। তরতর করে ঘামতে লাগলো শ্রুতি। আজ সে একটা ভয়ঙ্কর কাজ করবে বলে ঠিক করেছে। কাজটার কথা ভাবতেই ভয় হচ্ছে, তবে কাজটা তার করতেই হবে। ভয় পেলে চলবে না, তাকে স্বাভাবিক হতে হবে। সেদিনের পর থেকে পার্থিব আর তার সম্পর্ক স্বাভাবিক, সহজ, সুন্দর হয়ে গেছে। সে ভার্সিটি যায়, পার্থিব নামিয়ে দিয়ে আসে। আসার সময় বাড়ি থেকে পাঠানো গাড়িতে চলে আসে। কখনো কখনো পার্থিব তাকে চমকে দিতেই হাজির হয় ভার্সিটি। শ্রুতির মাঝে মধ্যে মনে হয় অন্যরা যে প্রেম বিয়ের আগে করতো, সে সেই প্রেম বিয়ের পর করছে। তবে ব্যাপারটা মন্দ নয়। না ঘুমিয়ে ওখানে কি করছেন? ঘুমোতে আসুন, সামনে না আপনার এক্সাম। এমনিতেই তো কত পিছিয়ে গেছেন। আসুন আসুন। পার্থিবের গলা শুনতেই বুকের হৃৎপিণ্ড যেন গলায় এসে ঠেকলো। এত দ্রুত ঘরে এলো কেন লোকটা? নিচেই থাকতো। শ্রুতি ঘরে ঢুকতে ঢুকতে দেখলো ঘড়িতে 11:47 বাজে। যথেষ্ট রাত, আর কত নিচে থাকবে। শ্রুতি ঘরে ঢুকে উসখুস করতে লাগলো। পার্থিব ওয়াশরুমে গেছে। ঘুমের আগে হাত মুখ ধোয়া এই লোকের অভ্যাস। পার্থিব বেরিয়ে গামছা দিয়ে হাত মুখ মুছতে লাগলো। আর নজরে শ্রুতির ভাবভঙ্গি পরখ করতে করতে বলল, এমন স্ট্যাচু হয়ে আছেন কেন? কোনো সমস্যা? হ্যাঁ, আপনার চোখে সমস্যা। ফালতু কথা না বলে ঘুমান। সকালে ক্লাস আছে ভুলে গেছেন? আপনি কি পড়বেন শ্রুতি? লাইট অফ করে দিব না অন থাকবে? আমার ভীষণ টায়ার্ড লাগছে, শুয়ে পড়বো। অফ করুন লাইট। পার্থিব শ্রুতির পাশ দিয়ে গিয়ে লাইট অফ করে দিল। এগিয়ে এসে তার জন্য বরাদ্দকৃত বিছানায় উঠতে যাবে অমনি শ্রুতি তার 2 হাত দিয়ে সামনের মানুষটির কবজি আঁকড়ে ধরল। অন্ধকারে পার্থিবের প্রতিক্রিয়া বোঝা গেল না। শ্রুতি পার্থিবের সামনে গিয়ে নিজের মাথাটা বুকে ঠেকিয়ে দিল। পার্থিব ভীষণ অবাক হলো। রাত বেড়েতে হলো কি মেয়েটার? শ্রুতি 2 হাত দিয়ে পিঠের গেঞ্জি আঁকড়ে ধরল। পার্থিব ঢোক গিলে আদর স্বরে বলল, ভয় পাচ্ছেন শ্রুতি? শ্রুতি বুক ঠেকানো মাথা দিয়ে উপর নিচ করে হ্যাঁ বোধক জবাব দিল। আমি তো এখানেই আছি, ভয় কিসের? শ্রুতি, কিছু কি হয়েছে আপনার? এমন করছেন কেন? শরীর অসুস্থ লাগছে দেব? আমি আপনার মেহমান বউ হয়ে থাকতে চাই না।
আপন বউ হয়ে হয়ে থাকতে চাই পার্থিব। কথা শেষ করতে না দিয়েই শ্রুতি বলে উঠল। শ্রুতির কথাটা শুনে পার্থিবের মনে হলো সে কি ভুল শুনল। শ্রুতির থেকে এত দ্রুত এমন কিছু আশা করেনি সে। মুখটা স্বভাবতই আপনা আপনি প্রসারিত হয়ে গেল। আপনি তো কবে থেকেই মেহমান থেকে আপন বউ হয়ে গেছেন। না, এখনো হইনি। হলে আমি আপনি আলাদা বিছানায় ঘুমাতাম না। আপনি নিচে কেন শোন? হঠাৎ করে ধমকের স্বর শুনে পার্থিবের আরও হাসি পেল। সে শ্রুতির প্রশ্নের ইঙ্গিত বুঝেও উত্তর দিল। তাহলে কোথায় শোবো? বুকে কপাল দিয়ে ঠেকানো মাথা তখনও উঠায়নি শ্রুতি। ওভাবে থেকেই নিজের হাতের এক আঙুল দিয়ে বিছানা দেখালো, জোর গলায় বলল। ওখানে। পার্থিবের ভীষণ মজা লাগছে, তাই সে প্রশ্ন করতেই থাকলো। আমার নিচের বিছানা কি হবে? এবার ভ্রু কুঁচকে মুখ তুলল শ্রুতি, ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল। একদিন দুজন বিছানায় শুবো, একদিন দুজন ওই তো সুখে শুবো, বুঝেছেন? পার্থিব হাত উঠিয়ে শ্রুতির চুল কানের পিঠে গুজে দিল, মোহনীয় কণ্ঠে বলল। বুঝেছি, এবার আপনি বুঝেন। আমি কি বুঝবো? না বুঝে বলল শ্রুতি। এই যে আমার পৌষ মাস আর আপনার সর্বনাশ। শ্রুতি হয়তো বুঝলো পার্থিবের কথা, ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে চোখ সরিয়ে নিল তার থেকে। রুমের চারিদিকে নিজের চোখ ঘোরাতে লাগলো, যেন এর থেকে প্রয়োজনীয় কাজটি আর দ্বিতীয়টি নেই। শ্রুতি নিজের চোখের মাধ্যমে রাগ দেখাতে চাইলেও পার্থিব সেই চোখে দেখলো একরাশ লজ্জা। আমি আপনাকে খুঁজে হয়রান, আপনি এখানে কি করেন? মাথের মুখ ফেরিয়ে দেখল বিভাকে। কমলা রঙের একটা সাধারণ কাপড় পরেছে বিভা। ক্যাটক্যাটে কমলা নয়, গম্ভীর শান্ত কমলা রং। মাহাথির কমলা রং পছন্দ করে না। বিয়ের পরে পরেও হয়তো একবার বিভা এই রং পরেছিল। সেদিন বিভাকে কি জঘন্যই না লেগেছিল তার কাছে, তবে আজকে অন্যরকম লাগছে কেন। কি সুন্দর মানিয়েছে বিভাকে। কমলা শাড়ি, দু হাতে কেনা দুটো চিকন চুড়ি, গায়ের শ্যাম বর্ণ, সাধারণ তেলতেলে মুখ, কানে স্বর্ণের ছোট দুল, খোপা করা চুল থেকে কিছু বের হয়ে আছে কপাল মুখ জুড়ে। মাহাথিরের চোখ ধাঁধিয়ে গেল। পলক ফেলে ভাবলো, এখন যদি সে এই মুহূর্তে বিভাকে জড়িয়ে ধরতে পারে, তবে এই পৃথিবীতে তার থেকে সুখী মানুষ একটিও থাকবে না। কি আশ্চর্য! এমন ভাবনা উদয় কেন হলো? সময়ের সাথে সাথে কি সে এতটাই জড়িয়ে গেছে বিভার সাথে? এত অনুভূতি কখন জন্ম হলো? অন্যদিকে মাহাথিরের এমন আনমনে থাকা ভাব বিভার বোধগম্য হলো না। এগিয়ে এসে বলল। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? নিচে আসুন, আম্মা কেন জানি আপনাকে ডাকছে। আমি তোমার এই ব্যবহার মানতে পারছি না বিভা। এমন কথায় থেমে গেল বিভা, শান্ত কণ্ঠে বলল। কেমন ব্যবহার করছি আমি? মাহাথির শান্ত অসহায় কণ্ঠে বলল নিজের মনের কথা। এই যে আমাকে এড়িয়ে চলো, নিজের হাতে টিফিন দাও না, সুরাপুরে ফু দিয়েও দাও না, কেন দাও না? এখন কি আমার বাঁচা মরা সুস্থ থাকা কিছুই এফেক্ট করে না তোমাকে? আমি কথা বললেও ভালোভাবে কথা বলো না, কোনো কথা শোনো না আমার, কেন? আগে তো এমন ছিলে না, তুমি ছিলে বলো? তাহলে এখন যখন আমি নিজেকে বুঝতে পারলাম, তুমি এভাবে অবুঝ কেন হচ্ছ বিভা? আগে বলেছিলাম মাহাতির বলে না ডাকতে, তাই এখন তুমি আমাকে মাহাব বলে ডাকো। আমি তো এসবে অভ্যস্ত নেই বিভা, নিজেকে অনেক এলোমেলো লাগে আমার, আমি শান্তি পাচ্ছি না। বিভা মাহাথিরের কথা মনোযোগ ঢেলে শুনল এবং এবারও মাহাথিরকে এড়াতে চাইল। সব থেকে তুচ্ছ প্রশ্নটাই নিল উত্তর দেওয়ার জন্য। বলল। মজা করে আপনাকে মাহাব ডেকেছিলাম, আপনি বাচ্চামি করেছিলেন নাম নিয়ে। এর মানে এই না আমিও করব। আমি আপনাকে মাহাথির বলেই ডাকবো, সমস্যা নেই। এবার নিচে আসুন। মাহাথির এগিয়ে এসে বিভার হাত ধরল। এমন করো না বিভা। বিভা গভীর চোখে দেখল মাহাথিরকে। মাহাথির তাকে সত্যিই কি অনুভব করে, ভালোবাসে? মাহাথিরের দৃষ্টি পড়ে মন মানতে চাইলেও কোথাও যেন বাধা সৃষ্টি হলো। মনে পড়ল মাহাথিরের বলা কথা, সে একদিন বলেছিল। আমি তোমাকে কখনো ভালোবাসবো না বিভা, আমি তোমাকে কখনো ভালোবাসবো না বিভা, তবে দুজনে একসাথে থাকতে থাকতে আমি তোমার উপর অভ্যস্ত হয়ে যাব, এই যা জাস্ট সংসার করার জন্য করব। মাহাথিরের পূর্বের বয়ানের ভিত্তিতেই বর্তমানের বয়ান হেরে গেল। মনে হলো অতীতের সবকিছু আবারও ফিরে আসছে। বিভা মাহাথিরের হাত ছাড়িয়ে ছাদের রেলিংয়ের দিকে গেল। দুই হাতে রেলিং আঁকড়ে ধরে নিচে তাকালো। দোকানপাট সব এখনো খোলা, মানুষের চলাচল, রিকশার আওয়াজ, সব মিলিয়ে ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাঘাট। বিভা তার শান্ত স্বরে গল্প বলার মতো বলতে শুরু করলো। আমার মা যখন মারা যায়, আমার বয়স তখন 16 কি 15।
তত বড় না হলেও অত ছোটও নয়। অনেক কিছুই জানতাম, বুঝতাম। আপনি জানেন কিনা জানি না, আমিন শিকদার তার দ্বিতীয় স্ত্রীকে সাধারণভাবে বিয়ে করেনি। আমার মা বেঁচে থাকাকালীনই তারা পরকীয়ায় লিপ্ত ছিল। হামিম যখন আমার মায়ের পেটে, তখন মা জানতে পারে বাবার পরকীয়ার কথা। জানার পরেও আমার চঞ্চল মা আমিন শিকদারের সাথে অত চেঁচামেচি করতে পারেনি। সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। মিস্টার শিকদার প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে। এরপর মা ওনাকে অফিসের জন্য বিদায় জানিয়ে দেয়। অন্যদিনের মতোই সাধারণভাবে বিদায় দিয়ে আমার মা রুমে ঢুকে চিৎকার করে কাঁদে। মাথার চুল টেনে টেনে ধরে, গা খামচে খামচে, মুখে আঁচড় কেটে কেটে চিৎকার করে কাঁদে মাহাথির। তখন বাসায় কেউ ছিল না। শ্রুতি স্কুলে, দাদি গ্রামে, শুধু আমি ছিলাম। আমি অবাক হয়ে দেখছিলাম মায়ের চিৎকার, আর্তনাদ। আমার মায়ের এমন চিৎকারে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল। অথচ আমি মাকে সান্ত্বনা দিইনি। আমি জানতাম না কি বলে সান্ত্বনা দিতে হয়। এরপর সেভাবেই চলছিল জীবন। আপনি হয়তো ভাবতে পারেন আমার মা অসুন্দর ছিল, তাই আমিন শিকদার পরকীয়া করত। তেমন কিছুই না। আল্লাহ পৃথিবীতে অনেক সুন্দর করে মানুষদের সৃষ্টি করেছে। তাদের মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি করেছে যাদের দেখলেই মুখ থেকে প্রশংসা বেরোয়। একদম ছবির মতো সুন্দর মুখ থাকে তাদের। আমার মাকেও সেই কাতারেই ফেলা যায়। আমার মা এমনিতেই ছিল রূপ লাবণ্য গুণে অনন্য। তার উপর তার স্বভাবে সবাই তাকে ভালোবাসতে বাধ্য হতো। তাহলে ভাবুন কেমন সুন্দর ছিল সে। আমি শ্রুতি জন্মের পরেও তার সৌন্দর্যের কোনো কমতি হয়নি। তবে হামিম পেটে থাকাকালীন স্বাভাবিক যে পরিবর্তন আসে তা হয়েছিল। আমিন শিকদারের সত্য জানার পর আমিন শিকদার যেন আরো আশকারা পেয়ে গেল। মায়ের সামনেই কথা বলতো, পরনারীর প্রশংসা করত। আমার মা চুপচাপ শুনতো। আমি শ্রুতি ঘুমিয়ে পড়লে আমার মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। আমি বুঝতে পারতাম। কখনো কাঁদতে কাঁদতে শ্বাসকষ্ট উঠে যেত। এমনিতেই গর্ভকালীন সময় কত কষ্ট থাকে, তাহার উপর আমিন শিকদারের কাজে আমার মা মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমি আমিন শিকদারকে কিছু বলতেও পারতাম না। এত বছর যাবৎ আমিন শিকদারের কাছে না থাকলেও দূরে তো ছিলাম না, তাই সব মানতে ভীষণ কষ্ট হতো। শ্রুতি তো প্রায় এটা সেটা প্রশ্ন করতো মাকে। মা কখনো উত্তর দিত, আবার কখনো চুপ করে থাকতো। এমন মানসিক শারীরিক যন্ত্রণা নিয়ে আমার আম্মু মরে গেছে। যাওয়ার আগে অবশ্য আমাদের তুলে দিয়ে গেছে দাদির কাছে। তবুও মা তো মাই, একলা করে গেছে আমাদের। মা হারা হয়েছে আমি, আমার বোন, আমার ভাই। বিভা মাহাথিরের দিকে ফিরল। মাহাথির তার দিকেই তাকিয়েছিল। বিভা আবারও বলতে লাগলো, আমার মা মৃত্যুর আগে আমাকে একটা ডায়েরি দিয়েছিল। মায়ের মৃত্যুর পর সেই ডায়েরিটা আমি প্রায় পড়ি। গত রাতেও পড়েছি, কারণ সেখানে আমি আমার মায়ের অনুভূতি সম্পর্কে জানতে পারি। বেঁচে থাকাকালীন আমার মা 4টি আফসোস নিয়ে মারা গেছে। সেগুলোর কথা আমি হুবহু মায়ের লেখা মতো করেই বলছি আপনাকে। প্রথমটি হলো, সবাই বলে পুরুষেরা সৌন্দর্যের পাগল, সৌন্দর্য থাকলে পুরুষদের আটকানো যায়। অথচ কথাটা সবচেয়ে বড় মিথ্যে কথা। সৌন্দর্য দিয়ে কখনো পুরুষকে আটকানো যায় না। এই যে আমি আটকাতে পারিনি। এত সুন্দর হয়েও, এত ভালোবেসেও তো আমি পারিনি আমার স্বামীকে আটকাতে। সে ঠিকই চলে গেছে অন্যের কাছে। যাদের চরিত্র ভালো তারা একজনের কাছেই আটকে যায়। একজনের মায়ায়, একজনের ভালোবাসায় পার করে দেয় এক জনম। আর যাদের চরিত্র খারাপ, উদ্দেশ্য খারাপ, তাদের সামনে বিশ্ব সুন্দরী চলে এলেও তারা অন্যের খোঁজেই থাকে। মায়ের দ্বিতীয় আফসোস হিসেবে লিখেছিল, আমিনের সাথে আমার সম্পর্ক 22 বছরের। বিয়ের 6-7 বছর পরে জন্ম হয়েছে বিভার। সেই হিসেবে আমরা একসাথে পার করেছি অনেক বছর। এতগুলো বছর ধরে আমিন আমাকে মিথ্যে কথা বলেছে। বলেছে সে আমাকে ভালোবাসে। ভালোবাসার কথা বলে এতগুলো দিন সে আমাকে ঠকিয়েছে। অথচ সে আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসার সংজ্ঞাই সে জানে না। সে যদি আমাকে সত্যি কথাও বলতো, তবু এত কষ্ট আমি পেতাম না যতটা আজ লাগছে। মিথ্যা, প্রতারণা এত যন্ত্রণাদায়ক কেন? মায়ের লেখা তৃতীয় আফসোস, আমি আমার স্বামীর সাথে পার করে ফেললাম প্রায় 2 যুগ। অথচ এই 2 যুগ পার করেও তার মন বুঝলাম না, মনের খবর জানলাম না। একসাথে 2 যুগ পার করেও তার মনে বাস করতে পারলাম না। আমাদের মধ্যে যুগ যুগের দূরত্বই রয়ে গেল। ঘর বাঁধলেই আপন হওয়া যায় না। আমি পারলাম না আপন হতে। মায়ের লেখা চতুর্থ আফসোস, আমার মনে হয় আমি আর বাঁচব না। তাহলে আমার সন্তানদের কি হবে? পেটে যে আছে তার কি হবে? আমার জীবন তো 3 পুতুলকে ছেড়ে দিয়ে গেলাম এই নিষ্ঠুর দুনিয়ায়। তাদের বেড়ে ওঠা দেখতে পারলাম না। তাদের সুখ দুঃখের সাথী হতে পারলাম না। এই দুঃখ আমি কোথায় রাখবো?
লাগলো। বিভা হাঁপ ছাড়লো, কিছুক্ষণ নিজেকে বিশ্রাম দিয়ে বলল, অনেক কথা বললাম মাহাথির, শুধু শুধু এমন অহেতুক কথা শোনার জন্য ধন্যবাদ। বিরক্ত হলে সরি। এত কথা কেন বললাম জানেন? কারণ আমার মায়ের একটা আফসোস এখন আমার মধ্যেও চলে আসার চেষ্টা করছে। আমার মায়ের দ্বিতীয় আফসোস ছিল আমিন শিকদারের বলা মিথ্যে ভালোবাসার কথা। মায়ের মনে হতো আমিন শিকদার তার সাথে প্রতারণা করেছে। আসলে সত্যিই তাই, প্রতারণাই করেছে। যদি সত্যি ভালোবাসতো আমার মাকে, কখনো অন্য কাউকে ভালোবাসতে পারতো না। জেনে খুব কষ্ট লাগছে আজ আপনিও আমার সাথে প্রতারণা করছেন। মাহাথিরের দৃষ্টিতে চোখের ভাষা প্রকাশ পেল। বিভা বুঝল মাহাথির তার কথার মানে বোঝেনি। তাই বিভা বলল, আপনি আমাকে বিয়ের পর অনেক কথা বলেছেন মাহাথির, খারাপ কথা বলেছেন, অপমান করেছেন। আমি কিচ্ছু বলিনি, কারণ আমার সেগুলো ততটা খারাপ লাগতো না। উল্টো আপনার প্রতি সম্মান আসতো। মনে হতো আর যাই হোক, আপনি মিথ্যে তো বলছেন না, নাটক তো করছেন না, এই অনেক। এইসব ভেবে খুশি ছিলাম। অথচ এখন এখন আপনার কি হয়েছে মাহাথির? আপনি বোঝাতে চাইছেন আপনি আমার প্রতি আগ্রহী, আমাকে পছন্দ করেন, কিন্তু এইসব আমার কাছে বানোয়াট মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি জোর করে এসব করছেন। আপনি বলেছিলেন আপনি কখনো আমাকে ভালোবাসবেন না, যদি কিছু হয় তা জাস্ট হওয়ার জন্য হবে। তাহলে আজকে আপনাকে বিশ্বাস করা সাজে আমার? আমরা দুজন মানুষ সংসার করছি, এই তো অনেক। চলে যাবে এভাবেই। শুধু শুধু নিজের উপর আবরণ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। বিভা এবার এগিয়ে এলো, মাহাথিরের দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, আমাকে মিথ্যে বলবেন না মাহাথির, তাহলে আমি একদম মরে যাব, সাথে আপনার প্রতি সম্মানটাও হারিয়ে যাবে। আমি কোনো প্রতারণার সংসার চাই না। আপনি যেভাবে ছিলেন আমি ওতেই খুশি। মাহাথিরের গভীর করুণ দৃষ্টি হয়তো বিভাকে নাড়াতে পারল না। মলিন হাসলো বিভা, বলল, আর তাছাড়া আপনি আমাকে ভালোবাসবেনই বা কেন? কে আমি আপনার? কি হই? বিভা লক্ষ্য করল না মাহাথিরের কম্পিত ঠোঁটজোড়া। সে নিজের শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার কেউ হই না মাহাথির, আমি আপনার কেউ না, তাই ভালোবাসার কোনো কারণও নেই। বিভা চলে গেল নিজের নিষ্ঠুর কথা শেষ করে। মাহাথির আর বিভার দিকে ঘুরেও চাইল না, গম্ভীর মুখেই সামনে এগিয়ে গেল। পার হলো কিছু সেকেন্ড, কিছু মিনিট। আকাশের দিকে তাকিয়ে নিজের টলমল দৃষ্টি তাক করে গানের সুর তুলল মাহাথির। তুমি আমার আধার রাতে 100 তারার মালা। মানুষের জীবন ধীরে ধীরে সহজ হয়, সুন্দর হয়, দুঃখ দূর হয়ে খুশিরা ডানা ঝাপটে আসে। অথচ মাহাথিরের মনে হলো তার জীবনে ঘটছে সব উল্টোটা। তার জীবন সহজ ছিল, সুন্দর ছিল, নির্ঝঞ্ঝাট ছিল। এমন জীবনে হয়তো সে বোরিং ফিল করছিল, তাই তো নিজ দায়িত্বে জীবনটাকে এলোমেলো করেছে। ছোট থেকেই তার দুনিয়া বেশ সংকীর্ণ, গুটি কয়েক মানুষকে নিয়ে তার দুনিয়া। ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই বিভা নামক রমণী কোথায় থেকে যেন উড়ে উড়ে চলে এলো। তার সহজ পানসে জীবনকে ডানা ঝাপটে করে দিল আরও সুন্দর। দূর করলো সব একাকিত্ব, চারিদিকে মেলে দিল যত্ন, ভালোবাসার ঘ্রাণ। নিজের এলোমেলো অনুভূতিতে মাহাথিরের মনে হলো যদি একটা ভালোবাসার যন্ত্র থাকতো তবে বেশ হতো। তাকে এত দোটানায় ঝামেলায় পড়তে হতো না। সেই যন্ত্রকে প্রশ্ন করতো, মাহাথির কবে বিভার সাথে এতটা জড়িয়ে গেল? মাহাথিরের মনে কবে বিভাকে ঘিরে এত অনুভূতি তৈরি হলো? ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। প্রথমে তার আম্মা বিয়ের কথা বলতো, যা সে এড়িয়ে চলতো, যেন বিয়ে কোনো অপরাধমূলক কাজ। এরপর যখন নিজের দোনো মনা মন নিয়ে বিয়ে করে বসলো, তখন আবার ঠিক করলো সংসার করবে না, বিভাকে স্ত্রী হিসেবে মানবেই না। খুদ হিসেবে বের করলো গায়ের রং, যা মাত্রই ছিল একটা বাহানা। কত খারাপ ব্যবহার, কত অপমান করলো বিভাকে। এরপর ধীরে ধীরে নিল সংসার করার সিদ্ধান্ত। সবশেষে ভালোবেসে ফেললো বিভাকে, ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লো। অনুভূতিরা ঝাপটে ধরলো তাকে। এত কিছুর মাঝে কখন বিভার প্রতি অনুভূতি তৈরি হলো কে জানে। অনুভূতির জন্মবোধ হয় বিভার করা যত্ন থেকে। প্রথম প্রথম বিভার দেওয়া যত্ন তার বেশ ভালো লাগতো। বিভা তার প্রতি যত্ন করছে তা সে অনুভব করত, নিজের অজান্তেই ভালো লাগা তৈরি হতো। এরপর তার মনে চাপলো কিভাবে বিভাকে খুশি করা যায়, কিভাবে মেয়েটার কষ্ট একটু দূর করা যায়। তার প্রচেষ্টা, তাই তো প্রায় এটা সেটা কিনে নিয়ে যেত বিভার জন্য। উদ্দেশ্য বিভার মুখের একটু হাসি দেখা,
তাও হতো না। তাতে অবশ্য মাহাথিরের দোষই থাকতো, কারণ বিভা যখন প্রশ্ন করতো কার জন্য, তখন সে বলতে পারতো না তোমার জন্য। মুখ থেকে স্বভাববশত গম্ভীর গলা বের হতো, অথবা উল্টোপাল্টা কথা বলে বসতো। কেন? কি হতো যদি দুটি মাত্র শব্দ সে উচ্চারণ করতো? সে যদি উচ্চারণ করতো তোমার জন্য, তাহলেই তো বিভা হাসতো, সুন্দর করে হাসতো। সে বলেনি কেন? যেই অপর মানুষটাকে খুশি করতে সে দুটো শব্দ উচ্চারণ করতে পারেনি, তার থেকে সে এত কিছু আশা কিভাবে করছে? লজ্জা হওয়া উচিত তার। মাহাথির ভীষণ অবহেলার সাথে দৃষ্টি মেঝেতে দিয়ে আছে। মেঝেতে তাকিয়ে ভাবছে নিজের জীবনের কথা। গল্পের পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।